গল্পের শুরুতেই ইয়াও ও তার বান্ধবী যারা কিনা নতুন ল ফার্মে কাজ করছে ক্লায়েন্টের ডিভোর্স কেস নিয়ে রেস্টুরেন্টে বসে ওরা কথা বলছিল। তবে ওই ক্লায়েন্টের কেসে কম বরং ইয়াওয়ের সাথে ফ্লার্ট করতে বেশি ব্যস্ত ছিল। তখনই ইয়াওয়ের পাশের টেবিলে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখা যায় যার নাম কিয়ান। কিয়ানের সাথে আসা এক মহিলা ওকে নাকি প্রতি ঘন্টায় 20,000 ইয়ন দেবে বলছে। এই শুনে আমাদের ইয়াও ভাবে এই হ্যান্ডসাম ছেলে নাকি একজন কল বয়। যদিও ওই মহিলার কথায় কিয়ান রাজি না হয়ে রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইয়াওয়ের ক্লায়েন্ট এতটাই অসভ্য ছিল যে সে ইয়াওয়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, যে কারণে ইয়াও তার বান্ধবীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং ও বর্তমানে যে ল ফার্মের হয়ে কাজ করছে সেই ল ফার্ম ছাড়বে বলে ঠিক করে। পরবর্তী সময় ইয়াও আবারও নতুন একটা বড় ল ফার্মে জুনিয়র পোস্টে কাজ করার অফার পায়। তো নতুন শহরে এসে ইয়াও যে বাড়ি ভাড়া নিয়েছে ওখানেই ওই হ্যান্ডসাম ছেলে কিয়ানকে দেখা যায়, যে কিনা ওর সাথে একই রুম ভাড়া নিয়েছে। প্রথমে তো ইয়াও কিয়ানের সাথে একই রুমে থাকবে না এমনটা বলে, তবে কিয়ান ওর সাথে কোন রকম তর্কে না জড়িয়ে বাড়ির মালিককে ডেকে পাঠায়। বাড়ির মালিক এসে ইয়াওয়ের সমস্যা ঠিক করতে পারে না, কারণ এই বাড়ির মালিকের স্ত্রী কিয়ানকে ভাড়াতে থাকতে দিয়েছে। এইসব বুঝিয়ে বাড়ির মালিক ওখান থেকে কেটে পড়ে। এদিকে বেচারি ইয়াও ভাবে একজন কলবয়ের সাথে ও কি করে একই বাড়িতে থাকবে, যে কারণে ও পরের দিন পুরো বাড়ি টেপ দিয়ে আলাদা করে দেয়। ওদিকে কিয়ান যে কিনা একজন বড় লয়ার, তার ফ্রেন্ড উজুন কিয়ানকে ফোন করে কিয়ানের অসুস্থতার ব্যাপারে জানতে চায়। আসলে কিয়ান ইনসোমেনিয়ায় ভুগছে, যে কারণে ও রাতে ঘুমোতে পারে না। এমনকি ঘুমের জন্য ও তো নিজের ঘরটা ভুতুড়ে বানিয়ে রেখেছে। তবে দেখা যায় ইয়াও যখন গান করতে করতে ডিনার বানাচ্ছিল তখনই ঘর থেকে কিয়ান ইয়াওয়ের গান শুনতে পায়, আর ওই গান শোনা মাত্রই ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এরপর ইয়ানের অফিসে প্রথম দিন, যেখানে অফিসের সব কলিগরা ওকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানায়। এমনকি সবাই বলে ও যে বসের আন্ডারে কাজ করবে সে নাকি খুবই রাগী। তো কলিগদের এসব কথার মাঝেই হঠাৎই সেখানে কিয়ান আসে, আর এবার কিয়ানকে দেখে ইয়াও এর মাথায় হাত। ও জানতে পারে আজ থেকে ওর বস নাকি কিয়ান। ও সব ভুল ভেঙে যায়। ও যাকে কল্পয় ভেবেছিল সে নাকি শহরের বড় লয়ার। বাড়িতে ওর করা ব্যবহারের জন্য ও কিয়ানের কাছে ক্ষমা চায়, যদিও কিয়ান ইয়াওয়ের কথায় পাত্তা দেয় না। পরে রাতের বেলা ইয়াও একাই ঘরে কাজ করছে। এমন সময় ও কিয়ানের ঘরটা দেখতে গেলে এই রকম ভুতুড়ে ঘর দেখে ও নিজেই ভয় পেয়ে যায়। ফলে ওর হাতে ধাক্কা লেগে কিয়ানের ঘরের একটা জিনিস ভেঙে যায় এবং কিয়ান বাড়ি ফিরে বুঝতে পারে এটা ইয়াওয়ের কাজ। যা বুঝে ও ইয়াওকে তখনই বাড়ি থেকে বের করে দেয়। কি করবে বেচারি শেষ পর্যন্ত কোথাও থাকার জায়গা না পেয়ে নিজের কাজের জায়গায় গিয়ে ওঠে। কাজের জায়গায় ইয়াও নিজের মতো একটা ছোট্ট ঘর বানিয়ে ওখানে থাকবে বলে ঠিক করেছে। পরের দিন ভোরে কিয়ান অফিসে আসলে ও অফিসের ফাইল রুম থেকে ইয়াওকে বের হতে দেখে অবাক হয়, যদিও তখনও এই বিষয় তেমন একটা গা করে না। পরে একটা কেসের বিষয় মিটিং রুমে সবাই মিটিং করছে, তো মিটিং এর মাঝে ইয়াও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করলে কিয়ান এতে অনেকটাই রেগে যায়। ফলে ও ইয়াওকে সবার সামনেই অনেক খারাপ কথা শোনায়। পরের দিন ইয়াও দেখে কিয়ান অনেক ভোরে অফিসের জন্য এসে পড়েছে। কিয়ানকে না ঘুমিয়ে এত কাজ করতে দেখে ইয়াও বলে, স্যার আমি আজ বুঝেছি উচ্চতার শিখরে পৌঁছতে গেলে ঘুমকে ত্যাগ করতে হবে। তবে এই বলে ও কিয়ানকে বলে, স্যার না ঘুমিয়ে তো আপনার চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে। যদিও কিয়ান তখন ইয়ানকে এড়িয়ে যায়, তবে একটু পরেই কিয়ান নিজেও তার ডার্ক সার্কেল দেখে একটা সানগ্লাস পরে নেয়। এরপর অফিসের লয়ার উজুন আসে, যে কিয়ানের কলিগের সাথে ওর ভালো বন্ধুও। উজুন নোটিস করে কিয়ান না ঘুমিয়ে কাজ করাতে ওর চোখে ডার্ক সার্কেল পড়েছে। তবে কিয়ান উজুনের কথায় পাত্তা না দিয়ে ওকে বলে, ইয়াওকে কি তুমি হায়ার করেছো? কারণ ও তোমার ক্রাশ চেনজির বোন। যদিও উজুন ইয়াওয়ের অনেক প্রশংসা করে বলে, ভবিষ্যতে ইয়াও একজন পারফেক্ট লয়ার হবে, তুমি আমার কথা মিলিয়ে দেখো। এরপর কাজের শেষে সবাই বাড়ি চলে গেলেও কিয়ান ওর কাজ করেই চলেছে। এতে সমস্যায় পড়ে যায় ইয়াও, কারণ অফিসে কেউ থাকলে ও নিজের ঘরে গিয়ে ঘুমোতে পারবে না। যদিও শেষে কিয়ান চলে গেলে ইয়াও শান্তি মনে ঘুমোতে যায়, কিন্তু একটু পরেই কিয়ান আবারও ফিরে আসে। আর ওর মনে ছিল ইয়াও সকালবেলা ফাইল রুম থেকে বেরিয়ে এসেছে, যে কারণে সন্দেহের বশে কিয়ান ওই রুমে গিয়ে দেখে ইয়াও ওখানে একটা ঘর বানিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হাতে না হাতে ধরা পড়ে যাওয়ায় ইয়াও কিয়ানের কাছে রিকোয়েস্ট করে ওকে আরো কিছুটা সময় দেওয়ার জন্য, যাতে ও একটা বাড়ি ভাড়া খুঁজে নিতে পারে। পরে একটা কেসের সূত্রে ইয়াওকে বাইরে যেতে হয়।
বাইরে অনেক জোর বৃষ্টি পড়ছে আর ফেরার পর ও ভিজে গেছিল। তবে অফিসে আসলে ও দেখে অফিসে কারেন্ট নেই, এমনকি জল আসা পর্যন্ত বন্ধ। তো গরম জল নেই দেখে ও শাওয়ার নিতে পারছে না। ইয়াওয়ের এই অবস্থা দেখে কিয়ান বাড়ি ফেরার শেষে ইয়াওকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে আসে। ইয়াও নিজের বসকে খুশি করবে বলে রাতে কিয়ানের জন্য ডিনার বানাচ্ছিল। আরো ডিনার বানাতে বানাতে আবারও গান শুরু করলে কিয়ান ওই গান শুনে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে ও ভাবে, আমি কিভাবে কাল রাতে এতটা ভালো ঘুমালাম। সকালে উঠেই কিয়ান ইয়াওকে নিজের ঘরে ঘুমোতে দেখে ও তো প্রথমে ওর ওপর অনেকটাই রেগে যায়। তবে ইয়াও ওখান থেকে চলে গেলে কিয়ান ভাবে, ইয়াও যখনই কাজ করার ফাঁকে গান করছে তখনই আমি ঘুমিয়ে পড়ছি, তাহলে কি ওই গানের সাথে আমার কোনো সম্পর্ক আছে? যদিও এই বিষয় ও তখন কিছু বুঝতে পারে না। রাতে কিয়ান আদতে ইয়াওয়ের ওই গান শুনে নাকি রান্নার আওয়াজে কিসে ঘুম পাবে এটা ভেবে একটা রান্নার লোক হায়ার করে। যদিও ওই রান্নার আওয়াজে ওর ঘুম আসে না। শেষে রাগ দেখিয়ে কাজের লোকই কাজ ছেড়ে চলে যায়। বেচারা কিয়ান না ঘুমোতে পেরে রাতেই অফিসে আসে। তবে এদিক ওদিক তাকাতে ও সব জায়গাতেই ইয়াওকে ঘুমোতে দেখে। আর এই সবকিছু ছিল ওর হ্যালুসিনেশন। তবে শেষ পর্যন্ত ও অফিসে এলে ইয়াও তখন কাজ করছে। কিয়ান নিজের রুমে চলে যায়। আর এদিকে ইয়াও কাজ করার ফাঁকে খাবার বানাতে বানাতে আবারও গান করছে, যে কারণে কিয়ান অফিসে নিজের রুমে বসে ঘুমিয়ে পড়ে। সকালে অফিসে এসে কিয়ানকে এইভাবে ঘুমোতে দেখে সবাই তো ভারী অবাক। তবে ঘুম থেকে উঠে কিয়ান বুঝে যায় ইয়াওয়ের গান শুনেই ওর ঘুম আসছে। এরপর উজিন অফিসে নতুন কলিগদের জয়েন হওয়ার একটা পার্টিতে সবাইকে ইনভাইট করে। তবে উজিনের এই পার্টি থ্রো করার পেছনে কারণ ছিল চেনজি, যাকে উজিন কলেজ লাইফ থেকেই পছন্দ করত। তো পার্টিতে এসে উজিন ইয়াওয়ের থেকে ওর দিদির উইচ্যাট অ্যাকাউন্টটা নিয়ে নেয়। আর এদিকে কিছুটা সময়ের মধ্যে কিয়ান ওই পার্টিতে এসে ওঠে, কারণ ওর ডাক্তার নাকি ওকে ভালো পরিবেশে থাকতে বলেছে। যদিও এইভাবে কিয়ানকে পার্টিতে দেখে বেচারা স্টাফদের অবস্থা পুরোই খারাপ। সাথে পার্টিতে এসেও কিয়ান আবারও ওর ল স্কিল শেখাতে শুরু করে, যা ওখানে থাকা সবাই আর নিতে পারছিল না। বেচারা ইয়াও তো ওর বসের কথা শুনে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করতে থাকে। আর শেষ পর্যন্ত ইয়াও চলতে না পারায় শেষে কিয়ানকেই ওকে ফিরিয়ে নিয়ে যেতে হয়। অনেক নেশা হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় ইয়াও কিয়ানের গাড়িতে বমি করে দেয়। এতে তো কিয়ান অনেক বেশি রেগে যায়, যে কারণে ও ওখানকার একটা ডেলিভারি পার্সনকে দিয়ে শেষে ইয়াওকে বাড়িতে পার্সেল করে আনে। তবে বাড়িতে এসেও কিয়ানের শান্তি নেই। নেশার ঘরে ইয়াও কিয়ানের ওপর পড়ে যায়, এমনকি ও তো কিয়ানের সাথে খুব অদ্ভুত রকম আচরণ করে। যদিও ইয়াওয়ের এইসব আচরণে কিয়ানের অনেকটাই রাগ হচ্ছিল, যার জন্য ও ইয়াওকে সোফায় শুয়ে রেখে চলে যায়। পরের দিন ঘুম থেকে উঠে ইয়াও আগের দিন করা ঘটনাগুলো মনে করে বসকে কি বলবে বুঝতেই পারছিল না। ও তো কিয়ানকে সরি বলে কিয়ান যা চাই ওটাই করবে বললে একটা লম্বা চওড়া কম্পেনসেশন ফাইল কিয়ান ইয়াওকে ধরিয়ে দেয়, যার মধ্যে বলা আছে এখন থেকে ওরা একই বাড়িতে থাকবে আর ইয়াওকে নাকি কিয়ানের জন্য রান্না করতে হবে। ইয়াওর কাছে আর কোনো উপায় নেই, যে কারণে ও বসের কথা মেনে নেয়। এরপর রাতে ইয়াও বসের জন্য খুব সুন্দর সুন্দর ডিশ রান্না করে। তবে রান্নার সময় সে কোনো রকম গান করে না, যে কারণে কিয়ানের ঘুম আসছে না। ফলে রাগ দেখিয়ে কিয়ান ইয়াওকে আবারও একই ডিশ রান্না করতে বলে। এইভাবে কয়েকবার চলার পর শেষে ইয়াও আপসেট হয়ে সব খাবারগুলো একাই খেয়ে নেয়। এদিকে উজিনকে দেখা যায়, ও চেনজির সাথে দেখা করবে বলে ঠিক করে। চেনজির সাথে দেখা করতে উজিন একটা লোকাল মার্কেটে গিয়ে পৌঁছায়, কারণ চেনজি বর্তমানে ওই মার্কেটেই সবজি বিক্রির কাজ করছে। এরপর ওরা দুজন ডিনার করতে করতে ওদের পুরনো দিনগুলোকে মনে করছিল। তবে অনেক বেশি ড্রিঙ্ক করে উজুন চেনজিকে নিজের মনের কথা বলে দেয়, যাও হাই স্কুলে থাকাকালীন ওকে বলতে পারিনি। এরপর বাড়িতে থাকাকালীন ইয়াও দেখে কিয়ান প্রায় 40 মিনিট ধরে টয়লেটে বসে রয়েছে। ও ভাবে কিয়াওয়ের হয়তো কনস্টিপেশনের সমস্যা আছে, যে কারণে ও ঘুমোতে পারে না। আসলে কিয়ানকে ঘুমানোর এই বুদ্ধিটা দিয়েছিল উজুন। ইয়াও সমস্যাটা বুঝে কিয়ানকে সাহায্য করতে টয়লেটটাকে ঠিক এইভাবে সাজিয়ে দেয়। এতে তো কিয়ান আরো বেশি রেগে যায়। পরে রাতের বেলায় ইয়াও দেখে কিয়ান কোথাও যাচ্ছে। কিয়ানকে জগিং করতে দেখে ইয়াও ওর পেছনে যায়। তবে কিয়ান ওকে হাতে না হাতে ধরে ফেললে সে আবারও কিয়ানের কাছে বকা খেত। কিন্তু এবার ও কাজের বাহানা দিয়ে কিয়ানকে এটা বোঝানোর চেষ্টা করে যে পরবর্তী কোনো কেসে ও কিয়ানের সাথেই থাকবে। ইয়াওয়ের কথায় কিয়ান পরের দিন ওকে নিয়ে একটা সেলিব্রিটি বাইয়ের সাথে মিটিং করতে চায়। বাই একজন নামী সেলিব্রিটি।
তবে তার হাজবেন্ডের থেকে সে ডিভোর্স চায়, কারণ বাই ভাবছে ওর হাজবেন্ড ওর নাম ভাঙিয়ে নিজের বিজনেস ডেভেলপ করার চেষ্টা করছে। বাইয়ের এসব কথায় ইয়াও কিছুটা বিশ্বাস করলেও কিয়ান এত সহজে গলে যাওয়ার পাত্র নয়। আরও ইয়াওকেও এই বিষয়ে সতর্ক থাকতে বলে, কারণ ওরা হলো উকিল। কিন্তু ইয়াও এই ফিল্ডে নতুন হওয়ায় ও কিয়ানের কোনো কথাই পাত্তা দেয় না, বরং বাই যা বলছে তা বিশ্বাস করতে শুরু করে। এদিকে কিয়ান ইয়াওকে সাথে নিয়ে একটা পার্টিতে গিয়ে পৌঁছায়, যেখানে প্রথমে ওই পার্টিতে থাকা মেয়েরা ছেলেদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবে। তবে দেখা যায় সব মেয়েরাই কিয়ানকে যা প্রশ্ন করছে কিয়ান তার বিপরীত উত্তর দেয়। এতে তো ওখানে থাকা সব মেয়েরাই একটু আপসেট হয়ে যায়। পরে বোটিং করতে গিয়ে ইয়াও একাই নৌকার হাল টানছিল। কথায় কথায় ইয়াওয়ের হাত থেকে একটা হাল জলে পড়ে গেলে ওটা তুলতে গিয়ে ইয়াও নিজেও জলে পড়ে যাচ্ছিল। এমন সময় কিয়ান কোনোভাবে ইয়াওকে বাঁচিয়ে নেয়, তবে ওকে বাঁচাতে গিয়ে ও নিজেই শেষে জলে পড়ে যায় এবং এইভাবে কিয়ানকে জলে পড়ে যেতে দেখে ইয়াও জলে ঝাঁপ দিয়ে ওকে জল থেকে তুলে আনে। এতে ওরা দুজনেই ভিজে গেছিল। রাতে ইয়ান বাইয়ের কেস নিয়ে স্টাডি করছে, এমন সময় ও বাইয়ের হাজবেন্ডের লয়ারকে ফোন করে। তবে ওই লয়ার কিয়ানের অসুস্থতার কথা জানতো, যাও ইয়াওকেও বলে দেয়। আর এবার ইয়াও কিয়ানের আসল অসুস্থতার কারণটা জানতে পেরে যায়, আরও বুঝতে পারে কেন বস ওকে বারবার ডিনারের সময় গান করতে বলতো। অর্থাৎ ওই গান শুনেই বস ঘুমিয়ে পড়ে। এটা ইয়াও বুঝে গেছিল। এরপর বাইয়ের হাজবেন্ড কিয়ানকে বলে ও যেন ওদের ডিভোর্সের ব্যাপারটা মিটিয়ে নেয়। তবে কিয়ান সরাসরি বলে দেয় বাই কোনো রকম অ্যাডজাস্টমেন্টে যেতে রাজি নয়। পরবর্তী সময় কিয়ান অন্য একটা কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়লে বাই ইয়াওয়ের কাছে ওর স্বামী যে কিভাবে ওর ওপর মেন্টাল টর্চার করেছে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করে। ইয়াও বাইয়ের কথায় হারিয়ে বাইয়ের হাজবেন্ডকে ফোন করে বলে আজকের পর থেকে আপনি আমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করবেন না। এই শুনে বাইয়ের হাজবেন্ড ইয়াওয়ের কাছে বারবার অনুরোধ করে যে করেই হোক ডিভোর্সটা আটকে দেওয়ার জন্য। তবে তা না হওয়ায় বাইয়ের হাজবেন্ড উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং বাইয়ের হাজবেন্ডের মৃত্যুর পেছনে দায়ী করা হয় ইয়াওকে। খবরে এইসব দেখে ইয়াও প্রথমে তা বিশ্বাস করতে পারছিল না। তবে কিছুটা সময় পর একটা প্রেস কনফারেন্সে জানা যায় বাইয়ের নতুন লয়ার হচ্ছে মিং, যে বলে এই সব কিছুর জন্য দায়ী ইয়াও। এমনকি বাইও ওই কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। এই দেখে তো ইয়াও বুঝতে পেরে যায় যে ও বাইকে বিশ্বাস করে কতটা ভুল করেছে। রাগ দেখিয়ে ইয়াও বাইয়ের সাথে কথা বলতে গেলে মিং ইয়াওকে ওর সাথে কথা বলতে দেয় না। তখনই কিয়ান ওখানে এসে ইয়াওকে নিজের সাথে নিয়ে যায় এবং ওকে ওর ভুলটা ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় সবাই ওর নামে খারাপ খারাপ কথা বলছে দেখে ইয়াওয়ের মন ভেঙে যায়, যা বুঝে কিয়ান ওকে নিয়ে বাইয়ের হাজবেন্ডের উকিলের সাথে দেখা করতে যায়। উকিল বলে বাইয়ের হাজবেন্ড নিজেই অনেক অসুস্থ ছিল, যে কারণে উনি ওষুধ খেত, আর তাই হয়তো উনি এমন কাজটা করেছে। এতে ইয়াওয়ের কোনো ভুল নেই। কিয়ানকে এইভাবে ওর পাশে থাকার জন্য ধন্যবাদ জানালে কিয়ান বলে চিন্তা করো না, রেস্টুরেন্টের বিলটা তুমি পে করবে। তো বিল অনেক বেশি থাকায় শেষে ইয়াওকে কিয়ানের ড্রাইভার হয়ে গাড়ি চালাতে হয়। তবে বেচারি দামি গাড়ির যাতে কোনো ক্ষতি না হয় এই কারণে এতটাই ভয় ভয় গাড়ি চালাচ্ছিল যে একটা পথচারী লোক ও তার থেকে এগিয়ে যায়। এই দেখে তো কিয়ান আরো বেশি রেগে যায়। এরপর কিয়ান ইয়াওয়ের সাথে জগিং করতে যায়, তবে ওখানেও ওদের মধ্যে তর্ক লেগে থাকে। আর তখনই ওখানকার একটা ফাউন্টেন দেখে ইয়াও অনেক হ্যাপি হয়ে যায়। আর ওকে হ্যাপি হতে দেখে কিয়ান এক নজরে ওকেই দেখছিল। পরে কিয়ান ইয়াওকে একটা কেসের দায়িত্ব দেয়। ইয়াও কেসের ওই ব্যক্তির সাথে দেখা করে, তবে ওই ব্যক্তি যা যা ওই কেসের ব্যাপারে বলে তা ইয়াও এর বিশ্বাস হচ্ছিল না, যে কারণে ইয়াও কেসের ওই ব্যক্তির বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানতে পারে ওই ব্যক্তি আসলে ওনার স্ত্রীকে চিট করছে এবং বর্তমানে উনি যে মহিলার সাথে রয়েছে সেই মহিলাও অন্তঃসত্ত্বা। ইয়াও কিয়ানকে সব বিষয়টা বললে কিয়ান এতে অবাক হয় না, কারণ কিয়ান দুনিয়াটা অনেক বেশি দেখেছে। কিছুদিন পর খবর পাওয়া যায় ইয়াও যে ব্যক্তির হয়ে কেস লড়ছিল হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে। তাই ওই ব্যক্তির স্ত্রী বলে আমি সবই জানি, এমনকি ওনার অবৈধ সম্পর্কের ব্যাপারেও আমি জানি, তবে এখন আমি এই বিষয় নিয়ে আর কেস লড়তে চাই না। এরপর একদিন ওই ব্যক্তির বৈবাহিক সম্পর্কে থাকা মেয়েটা, যার নাম চিন, সে তার বাচ্চার অধিকার চাইতে ওই ব্যক্তির পরিবারের বিরুদ্ধে কেস করতে চায় বলে কিয়ানের কাছে এসেছে। এমনকি চিন তোর বাচ্চার অধিকারের জন্য জন্মের আগেই তার ডিএনএ টেস্ট করাবে বলে ঠিক করেছে। চীনের কথাগুলোতে ইয়াও আবারও ইমোশনাল হয়ে গেলে কিয়ান তো প্রচন্ড রেগে যায়। এমনকি ও তো ইয়াওকে এখানে চেনজির বোন বলে কাজে ঢুকেছে এটা অবধি শুনিয়ে দেয়।
এতে তো ইয়াও অনেক কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে একটা হোটেলে গিয়ে ওঠে। ইয়াও অফিসে আসছে না দেখে কিয়ান আপসেট ছিল। সাথে বিষয়টা ও উজুনকে জানালে উজুন সমস্ত বিষয়টা চেনজিকে বলে। এরপর চেনজি ইয়াওকে মানিয়ে আবারও কাজের জায়গায় নিয়ে আসে। আর এবার ইয়াওয়ের কেস স্টাডি দেখে কিয়ান ওকে সাপোর্ট করবে বলে ঠিক করেছে। কিয়ান ইয়াওকে বাড়িতে আসার কথা বললে ও প্রথমে বাড়িতে আসতে চাইছিল না, যা দেখে কিয়ান ওই কেস নিয়ে ইয়াওয়ের সাথে কথা বলবে বলে রাতে ওকে বাড়িতে ডেকে পাঠায়। এরপর ইয়াও যখন বাড়িতে আসে তখন কিয়ান একটা নোটে লিখে যায়, আমি নিজের বাড়ি চলে যাচ্ছি, এখন থেকে তুমি চাইলে এখানেই থাকতে পারো। ওদিকে মিং একদিন নেশাগ্রস্ত অবস্থায় চেনজিকে উজুনের ব্যাপারে খারাপ কথা বলতে থাকে। যদিও চেনজি মিংকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে চেনজি জানতো ও একজন ডিভোর্সি মহিলা, তাই ও উজুনকে ওর সাথে কোনো রকম যোগাযোগ না রাখতে বলে। এতে তো উজুন অনেক কষ্ট পায়। সাথে এখন আলাদা থাকায় কিয়াওয়েরও মন ভালো নেই। ও কেবল ইয়াওয়ের সাথে কাটানোর সময়গুলো নিয়ে চিন্তা করছে। এরপর ইয়াও ও তার কলিগ বেবি ডিএনএ টেস্টের পারমিশন নেয়। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসলে কেসটা কোর্টে যায়, আর কিয়ান অনায়াসে কেসটা জিতেও যায়। ফলে ওই ব্যক্তির পরিবারকে চীনকে তার সম্পত্তির অধিকার দিতে হয়। কিন্তু এই কেস চলাকালীন চীন আবারও একটা নতুন সম্পর্কে জড়িয়ে যায়, যা দেখে ইয়াও তো অনেকটাই রেগেছিল। পরে কিয়ান ইয়াওকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে একজন লয়ারের আসল উদ্দেশ্য কি হতে পারে। আর কথায় কথায় ইয়াও কিয়ানের কথাতে ইমপ্রেস হয়ে যায়। ধীরে ধীরে কিয়ান ইয়াওয়ের আইডল হয়ে দাঁড়ায়। তবে বহুদিন ধরে কিয়ান নিজের বাড়িতে থাকায় ওর ঘুম হচ্ছে না। প্রথমে তো ও উজুনকে ফোন করে জ্বালায়, তবে উজুন ওর কথায় পাত্তা না দিলে বেচারা একটা সানগ্লাস পরে মাঝরাতে একটা পেন খুঁজতে নাকি ইয়াওয়ের বাড়িতে এসেছে। বোঝো অবস্থা। আসল কথাটা মুখ থেকে বলতে পারবে না, যে কারণে পেন খোঁজার বাহানায় এখানে এসেছে। এমনকি অফিসে নিজের ডার্ক সার্কেল ঢাকার জন্য কিয়ান সবসময় সানগ্লাস পরে থাকে। বিষয়টা ইয়াও বুঝতে পারে এবং রাতে ডিনারে ও কিয়ানকে বাড়িতে আসতে বলে। কিয়ান ওর পরবর্তী একটা ক্লায়েন্টের সাথে বাইরে দেখা করতে যাবে বলে ইয়ানকে ওর সাথে যেতে বলে এবং ওই কেসের স্টাডি করতে কিয়ান ওই রাতে ওর বাড়িতেই থেকে যায়। তবে ডিনার টেবিলে বসে ওরা দুজনেই ভূতের সিনেমা দেখছিল, যে কারণে মাঝরাতে বেচারি ইয়াও তো একা ঘুমোতে পারছে না। ফলে ও বারবারই কিয়ানের সাথে একই রুমে থাকার জন্য রিকোয়েস্ট করতে থাকে। বারবার বলায় বাধ্য হয়ে কিয়ান ওকে রুমে থাকতে দেয়। তবে সমস্যা তো তখন হয় যখন ইয়াওয়ের জ্বালায় কিয়ান সারা রাত নিজের বিছানায় শুতে অবধি পারেনি। যদিও সকালে কিয়ান ইয়াওকে আগের দিনের কথা বলে ওর ওপর অনেক রাগ দেখায়, যে কারণে ইয়াও ওর বসের কাছে ক্ষমা চায়। এরপর ওরা ওদের বিজনেস ট্রিপে গিয়ে এক ব্যক্তির সাথে দেখা করে। তবে ওই ব্যক্তির স্বভাব চরিত্র ভালো ছিল না। ফলে ওই ব্যক্তি বিজনেস মিটিং এর কাজ না করে ইয়াওয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এমনকি রাতে ওই ব্যক্তির অ্যাসিস্ট্যান্ট একটা ফাইল নিতে ইয়াওকে একা অফিসে আসতে বলে। ইয়াও ভাবে ও কিয়ানকে বিষয়টা জানাবে, তবে শেষ পর্যন্ত ইয়াও একাই ওখানে গেলে ওই ব্যক্তি ইয়াওকে একা পেয়ে ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু কোনো রকমে ইয়াও নিজের মোবাইলের ক্যামেরা অন করে লোকটাকে ভয় দেখিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই কিয়ান ইয়াওয়ের সাথে দেখা করতে এলে ও ইয়াওকে দেখে বুঝে যায় কিছু তো সমস্যা হয়েছে। কি সমস্যা জানতে গিয়ে কিয়ান ইয়াওয়ের ফোনে তোলা ওই ভিডিওটা দেখতে পায়। তবে ওই ব্যক্তির সাথে ডিল হওয়া খুব প্রয়োজন। এটা বুঝে ইয়াও বলে, বস আপনি এসব নিয়ে ভাববেন না, কোম্পানির জন্য এই ডিলটা হওয়া খুবই প্রয়োজন। কিয়ান কোনো কথা না বলে ইয়াওকে ওর সাথে অফিসে যেতে বলে। আর এবার ইয়াওয়ের সাথে হওয়া এইরূপ ঘটনার কড়া জবাব দেয় কিয়ান, আর ওই ব্যক্তিকে অনেক মারধর করে। ও তো লোকটার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল যে লোকটা উঠে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। শেষে ও ডিলটা না করেই ওখান থেকে বেরিয়ে যায়। আর এইভাবে কিয়ানকে ওর পাশে দাঁড়াতে দেখে ইয়াওয়ের মনে কিয়ানের জন্য একটা আলাদাই রেসপেক্ট জন্মায়। পরের দিন ওরা সময় কাটাতে একসাথে একটা অ্যামিউজমেন্ট পার্কে যায়, যেখানে ইয়ান বেলুন ফাটানোর চেষ্টা করলে ও তো একটাও বেলুন ফাটাতে পারছে না। এই দেখে কিয়ান ইয়াওয়ের হাত ধরে ওকে বেলুন ফাটানো শেখায়। আর এবার ওরা একটা সুন্দর গিফট জিতে নেয়। এরপর ওরা দুজন একসাথে রোলার কোস্টারে রাইড করে, যেখানে দুজনেই অনেকটা এনজয় করছিল। আর খুব সুন্দর করে সারাটা দিন কাটিয়ে পরের দিন ওরা আবারও শহরে ফিরে আসে। পরে ইয়াও একটা কেসে ব্যস্ত থাকায় ও বাড়িতে ছিল না। এমন
সময় ইয়াওয়ের মা বাড়িতে আসে। তখন বাড়িতে কিয়ান থাকায় ওর মা কিয়ানকে দেখে ভাবে হয়তো এটা ইয়াওয়ের বয়ফ্রেন্ড। প্রথমে তো ইয়াও ওর মাকে কিয়ান যে ওর বস এটা বোঝানোর চেষ্টা করে, তবে একই বাড়িতে থাকাটা ওর মায়ের পছন্দ নয়। ফলে বাধ্য হয়ে ইয়াওকে মিথ্যে কথা বলতে হয় যে কিয়ান ওর বয়ফ্রেন্ড। লিভিং এ থাকছে দেখে মা রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এমনকি বয়ফ্রেন্ড বলার কারণে কিয়ান তো ইয়াওয়ের ওপর অনেকটাই রেগেছিল। বসের রাগ ভাঙাতে ইয়াও একটা মাসাজ পার্লারে যায়। তবে ওই পার্লার থেকে বেরোনোর সময় আবারও ইয়াওয়ের মা বাবার সাথে ওদের দেখা হয়ে যায়। মা বাবার তো কিয়ানকে মোটেই পছন্দ হচ্ছিল না, কারণ ওরা ভাবছিল কিয়ান হয়তো বেকার আর ওদের মেয়েকে হয়তো কিয়ানের দায়িত্ব নিতে হয়। যদিও কোনো মতে মা বাবাকে সামলে ইয়ান ওদের ওখান থেকে নিয়ে যায়। এদিকে ওই ম্যাসাজ পার্লারে দেখা যায় কিয়ানের মাও এসেছে, যে কিয়ানকে ওখান থেকে বেরোতে দেখে তার একটু সন্দেহ হয় এবং পরের দিন কিয়ানের মা ছদ্মবেশে তার ছেলেকে ফলো করতে শুরু করে। মা দেখে কিয়ান একটা মেয়ের সাথে একই বাড়ি থেকে বের হচ্ছে আর ওরা একসাথে মার্কেটিং করছে। মা ভাবে কিয়ান কি তাহলে কোনো মেয়েকে ডেট করছে। এই ভেবে মা যখন ওই বাড়িতে ঢোকে তখনই কিয়ানের শার্টে সস পড়ে যাওয়ায় ওই শার্টটা খুলছিল। আর এইভাবে দুজনকে একসাথে দেখে মা তো ভারী অবাক। তবে কিয়ানের মা এটা দেখে অবাক হয়নি যে কিয়ানের সাথে একটা মেয়ে রয়েছে, বরং মা তো এতে অনেক খুশি হয় আর ইয়াওকে কিয়ানের গার্লফ্রেন্ড বলে মেনে নেয়। পরের দিন মা ওদের দুজনকে বাড়িতে ডেকে এমন অভিনয় করতে থাকে যে দেখে মনে হবে ওদের দুজনকে এক না করতে পারলে উনি এখনই মারা যাবেন। ইয়াও কিয়ানের মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে কিয়ান শুধুমাত্র ওর বস, এর থেকে বেশি কিছু নয়। তো বহুবার বলার পরে মা কিয়ানের জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করে। তবে কিয়ান যখন ওই ব্লাইন্ড ডেটে যায় তখন হঠাৎই সেখানে ইয়ানের মা বাবাও পৌঁছে যায়। আর কিয়ানকে এইসব করতে দেখে মা বাবা ভাবে কিয়ান হয়তো ওদের মেয়েকে চিট করছে। ফলে ইয়াওয়ের মা বাবা কিয়ানের সাথে অনেক খারাপ আচরণ করে। যদিও বিষয়টা বুঝে কিয়ান ইয়াওকে আর রাগ দেখায় না, কেবল ওর থেকে ইয়াওকে দূরে থাকতে বলে। এরপর কিয়ান ইয়াওকে ওর এক বান্ধবীর ডিভোর্স কেসে অনেক সাহায্য করে। আর এই কাজ করতে গিয়ে ও সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই ইয়াও ওকে নিজের হাতে রান্না করে খাবার প্যাক করে দেয়। যদিও ইয়াও ভাবেনি কিয়ান তা খাবে, কিন্তু কিয়ান ইয়াওয়ের দেওয়া খাবার খেয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরে ইয়াও এসে ওকে গাড়িতে ঘুমোতে দেখে মনে মনে ভাবে, বাহ, আমার বস কতই না হ্যান্ডসাম। কিন্তু এর মধ্যেই কিয়ানের ঘুম ভেঙে গেলে ইয়াও তো একটু ভয় পেয়ে যায়। কিছুদিন পর কিয়ানের মা অফিসে ইয়াওয়ের সাথে দেখা করতে আসে। মা তো আসলে জানতে এসেছিল ইয়াও আর কিয়ান একে অপরকে পছন্দ করে কিনা। তবে মায়ের হাত থেকে রেহাই পেতে ইয়াও কিয়ানের নামে মাকে অনেক আজেবাজে কথা বলে দেয়, যে কথাগুলো কিয়ান পেছনে দাঁড়িয়ে শুনতে পেয়েছিল। নিজের নামে এসব কথা শুনে ও ইয়াওয়ের সাথে আর থাকবে না বলে সিদ্ধান্ত নেয়। ও ইয়াওকে অফিসে ডেকে অনেক কথা শুনিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে ইয়াও ঠিক করে কিয়ান যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ ও অফিসেই থাকবে। বাড়ি শিফট করার আগে কিয়ান ইয়াওয়ের জন্য অপেক্ষা করছে যে হয়তো ইয়াও এসে ওকে আটকাবে। শেষ পর্যন্ত কিয়ান চলে যায়, কিন্তু বাড়ি গিয়ে তো ও ইয়াওকে অনেক মিস করছিল। কিছুদিন পর কিয়ানের জন্মদিনের জন্য উজুন, ইয়াও আর অফিসের সবাই মিলে প্ল্যান করে ওরা কিয়ানকে একটা সারপ্রাইজ দিতে ওর বাড়ি যাবে। তো কিয়ানের জন্মদিনের দিন ইয়াও ওর বাড়িতে পৌঁছালে ইয়াওকে দেখে ওর বেশ ভালো লাগে। তবে ও ইয়াওকে বেশ অ্যাটিটিউড দেখিয়ে বলে, তুমি যতই আমাকে তোমার বাড়িতে ফিরে যেতে বলো আমি আর কোনো মতেই ওখানে যাচ্ছি না। ইয়াও ওকে কিছু ক্লিয়ার করতো তার আগেই অফিসের বাকি সবাই চলে আসলে কিয়ান তো অনেকটাই রেগে যায় আর বাধ্য হয়ে ওকে সবাইকে ভেতরে নিয়ে যেতে হয়। সবাই একসাথে কিয়ানের বার্থডেতে এনজয় করছে। এর মধ্যেই ইয়াও কিয়ানকে একটা গিফট দেয়, যেটা পেয়ে কিয়ান তো বেশ খুশি। তবে ইয়াওয়ের সামনে ওর অ্যাটিটিউড চলতেই থাকে। ইয়াও চলে গেলে কিয়ান ওই গিফটটা খুলে দেখে ওর মধ্যে একটা কার্ডে আই লাভ ইউ লেখা রয়েছে আর লেখা রয়েছে আমি আপনার সাথে একটা বেবি চাই। এই দেখে তো কিয়ানের আনন্দের শেষ নেই। এরপর উজুনের কথায় সবাই একটা গেম খেলতে শুরু করে, যেখানে অফিসের সবাইকে কিয়ানকে খুঁজতে হবে।
যে আগে খুঁজে পাবে উজুন তাকে গিফট দেবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও ওকে কেউ খুঁজে না পেলে ইয়াও সোজা টেরেসে চলে যায়। আসলে ওর মনে হয়েছিল কিয়ান ওখানেই থাকবে, আর সত্যি কিয়ান ওখানেই ছিল। কিয়ানকে দেখে ইয়াও বলে, স্যার আপনি যেখানেই লুকিয়ে পড়ুন, আমি ঠিক আপনাকে খুঁজে বের করব। এই শুনে আমাদের আনরোম্যান্টিক কিয়ানের মনে লাড্ডু ফুটতো, কিন্তু তার আগেই ইয়াও বলে ওঠে, উজুন আমার গিফটটা দাও। বেচারা কিয়ান। এরপর কিয়ান ইয়াওকে বলে, আমার জন্মদিনে তুমি আমাকে খুঁজে পেয়েছো, তাই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিয়ান ভাবছিল ইয়াও হয়তো ওকে ডেটে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করবে, কিন্তু ইয়ান বলে, স্যার প্লিজ আমার স্যালারিটা একটু বাড়িয়ে দিন। এতে তো কিয়াওয়ের মুখটা দেখার মতো হয়েছিল। এরপর কিয়ানের বার্থডে কেক কাটিং হয়ে গেলে সবাই একসাথে বসে অনেক ড্রিঙ্ক করে, আর নেশায় মাতাল হয়ে ইয়াও কিয়ানকে বেশ অনেক কথাই শুনিয়ে দেয়। যদিও আমাদের রাগী কিয়ানের তো এইসব কথা একদমই গায়ে লাগে না, আর লাগবেই বা কি করে, ও তো এখন ইয়াওয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাতে সবাই চলে গেলে ঘুমের ঘোরে কিয়ান ইয়াওকে দেখতে পায় যে ওকে আবারও ওই কার্ডের লেখা কথাগুলো বলছে। স্বপ্নে এসব দেখে বেচারা তো ঘুমের ঘোরে বিছানা থেকে নিচে পড়ে যায়। পরের দিন কিয়ান উজিনকে ডেকে ওর এক বন্ধুর রিলেশনশিপের সমস্যা আছে বলে উজিনের থেকে রিলেশনশিপের পরামর্শ নিতে শুরু করে। যদিও উজিনের পরামর্শ কিয়ানের ভালো না লাগায় ও উজিনকে ভাগিয়ে দেয়। এরপর অফিসে গিয়ে কিয়ান অনেক সাহস করে ইয়াওকে নিজের কেবিনে ডেকে পাঠায় আর বলে, অনেক চিন্তা ভাবনার পর আমি ঠিক করলাম আমি তোমার অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করব। এই শুনে ইয়াও তো আনন্দে লাফাতে থাকে আর বলে, স্যার আমি আপনাকে সব সময় খুশি রাখবো। যা শুনে কিয়ান তো বেশ খুশি ছিল। তবে কিয়ানের সব খুশিতে জল ঢেলে ইয়াও বলে, তাহলে আমার স্যালারিটা কতটা ইনক্রিজ হচ্ছে? এই শুনে তো কিয়ানের মাথায় আগুন জ্বলে ওঠে আর ও ইয়াওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিয়ানের এরকম ব্যবহার দেখে ইয়াও অনেকটা চিন্তা ভাবনার পর বুঝতে পারে কিয়াও ওকে স্যালারির ইনক্রিমেন্ট নিয়ে নয়, বরং গিফটের ব্যাপারে কিছু বলতে চাইছিল। অর্থাৎ ইয়াওয়ের দেওয়া ওই গিফটটায় কোনো তো সমস্যা আছে। এটা বুঝতে পেরে ইয়াও লুকিয়ে লুকিয়ে কিয়ানের বাড়িতে পৌঁছে যায়, আর গিফট বক্সের মধ্যে থাকা কার্ডের লেখা দেখে তো ও প্রচন্ড অবাক হয়ে গেছিল। কিন্তু এর মধ্যেই কিয়ানের মা বাবা ওখানে উপস্থিত হয়। ইয়াও ওদের থেকে লুকানোর চেষ্টা করলেও মা বাবার হাতে ও ধরা পড়ে যায়। মা তো ইয়ানের হাতে ওই গিফট বক্সের লেখাটা দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে গেছিল। ওনারা কিয়ানকে বাড়িতে ডেকে নিলে কিয়ান মা বাবাকে বলে ওরও ইয়াওকে অনেক পছন্দ। ব্যাস আর কি, এই শুনে তো মা খুশিতে ইয়াওকে আশীর্বাদ হিসেবে একটা ট্রেডিশনাল ব্রেসলেট পরিয়ে দেয়। বেচারি ইয়াও ওটা খোলার অনেক চেষ্টা করলেও চুড়িটা কিছুতেই ও হাত থেকে বের করতে পারছে না। ওদিকে মিং জেনজিকে ফলো করে ও নতুন বাড়িতে গিয়ে পৌঁছায়, যা উজিন দেখতে পেয়ে ওদের পিছু করে। মিং জেনজির ওপর অত্যাচার শুরু করলে উজিন সেখানে এসে মিংকে মেরে জেনজিকে রক্ষা করে। এইভাবে উজিন জেনজিকে সাহায্য করায় ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছিল। ওদিকে অনেক চেষ্টার পর কিয়ানের মায়ের দেয়া ওই চুড়িটা ইয়াও হাত থেকে খুলে ফেলে, আর পরের দিন অফিসে এসে কিয়ানকে ওই চুড়িটা ফিরিয়ে দিয়ে বলে, স্যার আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্য ক্ষমা করবেন। কিয়ানের তো ইয়াওয়ের এসব কথা একদমই ভালো লাগছিল না, কিন্তু ইগোর জন্য বেচারা চুপচাপ ওর কথা শুনে নেয়। কিছুদিন পর ইয়াওয়ের মা ওর জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে, তবে ইয়াও সেখানে না যাওয়ায় ছেলেটা ওর জন্য একটা ফুলের বুকে অফিসে পাঠিয়ে দেয়। আর সবাই যখন সেটা নিয়ে গসিপ করছিল, দূর থেকে কিয়ান ওদের এসব কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে যায়। ওদিকে ব্লাইন্ড ডেটের ছেলেটা ইয়াওয়ের বাড়িতে পৌঁছে যায় রাতে ওর সাথে ডিনার করার জন্য। এরপর রাতের বেলা ওরা দুজন একসাথে ডিনারে বসলে তখনই কিয়ান ওদের ডেট নষ্ট করতে ইয়াওয়ের বাড়িতে এসে পৌঁছায়। হঠাৎই কিয়ানকে দেখে ওরা দুজনেই তো অনেক অবাক হয়েছিল। কিয়ান নিজেকে ইয়াওয়ের রুমমেট বলে পরিচয় দেয় আর নিজের দিক থেকে সব রকম চেষ্টা করে ছেলেটাকে ওখান থেকে ভাগানোর। তো শেষমেশ কিয়ান এতে সফল হয়। তবে পরের দিন ওরা দুজন আবারও ডিনার ডেটে গেলে খবরটা পাওয়া মাত্র কিয়ান ওখানে পৌঁছে যায়। কিন্তু ওই ছেলেটা এবার কিয়ানের এসব কাজে অনেক রেগে গেলে কিয়ান বলে দেয়, আমি ইয়াওয়ের বয়ফ্রেন্ড, আমার সাথে ওর ঝগড়া হয়, ও তোমাকে ডেট করছে। এই শুনে ছেলেটা চলে গেলে ইয়াও ওকে বলে, বস আপনি কেন এরকম করছেন? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? কিয়ান তো চাইছিল ও ইয়াওকে ওর ভালোবাসার কথা বলে দিক, কিন্তু ইগোর জন্য কিয়ান ওকে মনের কথাটা বলতে পারে না। ও
ও বলে তুমি আমাকে ভুল গিফট দিয়েছো, তাই তোমাকে সেটার কম্পেনসেশন দিতে হবে। কিয়ানের কথায় ইয়াও পরের দিন থেকে ওর বাড়িতে ক্লিনিং এর কাজে লেগে পড়ে। ইয়াওকে এত কাজ করতে দেখে কিয়ানের ভালো লাগে না। তো কিছুটা সময় পর ইয়াও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে কিয়ান ওকে কিছু বলতে এলে ইয়াও ঘুম থেকে উঠে ওর ওপর অনেক রাগ দেখায়। ইয়াও রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই কিয়ান ওর হাতটা ধরে বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই না তোমার কোনো কষ্ট হোক, কিন্তু আমি কিভাবে তোমার আশেপাশে থাকবো তা বুঝতে না পেরেই তোমার সাথে এরকম আচরণ করছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। যদিও কিয়ানের মুখে এসব কথা শুনে ইয়াবের তো মাথা ঘুরে গেছিল। পরের দিন অফিসে কিয়ানের মুখোমুখি হতে ইয়াবের তো অনেক লজ্জা লাগছিল। তবে সেদিন কিয়ান অফিসেই আসেনি। তো লেট নাইটে কাজ করে অফিস থেকে বেরোনোর সময় কিয়ান ইয়াওয়ের সামনে এসে দাঁড়ায়। ইয়াও তখনও বিশ্বাস করতে পারছিল না কিয়ান ওকে পছন্দ করে। তাই আবারও কিয়ান জিজ্ঞেস করে তুমি কি সত্যিই আমাকে পছন্দ করো? কিয়ান হ্যাঁ বলে ওকে কিস করতে গেলে ইয়াও তো ওখান থেকে রফুচক্কর হয়ে যায়, অর্থাৎ পালিয়ে যায়। বাড়িতে গিয়েও ওর মাথা থেকে কিয়ানের ভূতটা ঠিক নামছে না। পরের দিন অফিসে এসেও ইয়াও কিয়ানের সামনাসামনি যেতে লজ্জা পাচ্ছে। তবে সবার নজর এড়িয়ে অফিসের মধ্যে ওদের মিষ্টি প্রেমটা বেশ ভালোই চলছিল। অফিসের পর কিয়ান ওকে বাড়িতে ছাড়তে গেলে ইয়াও এর বাড়ি পরিষ্কারের পেব্যাক হিসেবে এবার কিয়ান ইয়াওকে ঘরের কাজে সাহায্য করতে যায়। তবে ও কাজ কম আর অনিষ্ট বেশি করে। একের পর এক ইয়াবের ঘরের জিনিস নষ্ট করে শেষে বেচারা চুপচাপ বাড়ি ফিরে যায়। পরের দিন অফিসে পৌঁছে কিয়ান ইয়াবের উত্তর জানতে ওকে স্টোর রুমে ডেকে পাঠায়। ইয়াও তো এখনো বিশ্বাস করতে পারছিল না সত্যি কিয়ান ওকে পছন্দ করে। একটু সাহস করে কিয়ান ইয়াওকে ওর ভালোবাসা বোঝাতে গেলে তখনই ওদের রোম্যান্সে কাবাব মে হাড্ডি হয়ে কেউ ইয়াওকে ডেকে নেয়। তবে যাওয়ার আগে ইয়াও কিয়ানকে ওর উত্তরের পজিটিভ সিগন্যাল দিয়ে গালে একটা কিস করে দেয়। রাতের বেলা অনেক রিসার্চের পর কিয়ান ইয়াওকে নিয়ে পরের দিন ডেটে যাবে। তবে প্রথমবার ডেটে গিয়ে কিয়ান তো বেশ রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, যা দেখে ইয়াওয়েরও অনেক ভালো লাগে। রাতে ওরা দুজন একসাথে বাড়ি ফিরলে কিয়ান তো ইয়াওকে ছাড়তেই চাইছে না। কিয়ান তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে গেলে ওর হাতে অনেক জোর লেগে যায়। আর এই সুযোগে কিয়ান হাতে ব্যান্ডেজ বেঁধে ইয়াওয়ের বাড়িতে এসে বসে। আর আমাদের সহজ সরল ইয়াও কিয়ানের চালাকি না বুঝেই ওর দেখাশোনা করছে। কখনো ও কিয়াওকে পাশে বসিয়ে অফিসের কাজ করে দিচ্ছে, তো কখনো আবার ওকে খাইয়ে দিচ্ছে। তবে কিয়ান তো একটু বেশি রোমান্টিক মোডে ছিল, তাই ও চাইছিল ইয়াও ওকে শাওয়ার নিতে সাহায্য করুক। তাইও হাতের ব্যান্ডেজে জল লাগানো যাবে না এমন বাহানা করলে ইয়া ওর হাতে একটা প্লাস্টিক লাগিয়ে দেয়। যদিও আমাদের কিয়ান তো অন্য কিছুই চাইছিল, তাইও ওয়াশরুমে গিয়ে কোমরে ব্যথা লাগার অভিনয় করতে থাকে। ইয়াও কিয়ানের চিৎকার শুনে ছুটে গেলেও ও এবার বুঝে গেছিল কিয়ান এগুলো ইচ্ছাকৃত করছে। এতে তো কিয়ান বেশ লজ্জায় পড়ে যায়। কিন্তু কিয়ানের মনের ইচ্ছে বুঝতে পেরে ইয়াও অফিসের জন্য রেডি হওয়ার সময় ওকে সাহায্য করে। ইয়াও ওর এত কাছে আছে এটা কিয়ানের অনেক ভালো লাগে। পরে অফিসে গিয়েও বিভিন্ন বাহানায় ও ইয়াওয়ের আশেপাশে ঘুরছে। রাতে ও ইয়াওয়ের জন্য কুকিং করতে গিয়ে খাবারের এই হাল করে। এতে তো ইয়াওয়ের বেশ মজা লাগছিল। ইয়াওকে একটা গিফট দিলে কিয়ান অনেক খুশি হয়ে যায়। কিয়ান রোমান্টিক হওয়ার জন্য একটা বই কিনে নেয়, যেটা ও ইয়াওয়ের চোখের আড়ালে লুকিয়ে রাখে। তবে ইয়াও ওটা ঠিক দেখতে পেয়ে যায়। পরে অফিসে গিয়ে কিয়ান ইয়াওকে স্টোর রুমে একা পেয়ে ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তবে কিয়ানের কপালটা এতটাও ভালো নয় যে ও শান্তিতে একটু রোম্যান্স করতে পারবে। এরপর কিয়ানের কাছে একটা ডিভোর্স কেস আসে, যেটা ইয়াওকে হ্যান্ডেল করতে দেয়। ইয়াও তো এতে অনেক খুশি খুশি ওই ক্লায়েন্টের সাথে দেখা করে আসে, যেখানে দেখা যায় ওই মহিলা অনেকটাই ভয় পেয়ে রয়েছে। ওদিকে উজুন জানতে পারে চেনজি কোনো বিপদে রয়েছে, যে কারণে ও ছুটতে ছুটতে চেনজির লোকেশনে পৌঁছে যায়। তবে দেখা যায় চেনজি কোনো রকম বিপদে নেই। ও তো ইঁদুর দেখে ভয় পেয়ে গেছিল, তাই ওর হার্টবিট বেড়ে যাওয়ার নোটিফিকেশন উজুনের কাছে গেছে। ওদিকে কিয়াও ওর আনা বই থেকে কিছু রোমান্টিক ট্রিক শিখে ইয়াও এর কাছাকাছি আসে, আর ও একদম রোমান্টিক বয়ফ্রেন্ডের মতো ইয়াও এর কেয়ার করছে। আর এরকম কেয়ারিং বয়ফ্রেন্ড পেলে কারই না বা ভালো লাগবে। কিয়ান পরের দিন বিজনেস ট্রিপে শহরের বাইরে যাচ্ছে, যেখানে আমরা শহরের এক অন্য ফেমাস ফিমেল লয়ার র্যানকে দেখি। র্যান ও কিয়াও বর্তমানে মিলিতভাবে নতুন একটা কেসে কাজ করবে। ওদিকে ইয়া ওর ক্লায়েন্টের সাথে কোর্টে পৌঁছালে
দেখা যায় বিরোধী পক্ষ থেকে ইয়াওয়ের জামাইবাবু মিং কোর্টে এসেছে লড়াই করতে। আর প্রথম দিনই মিং তার পূর্ব চরিত্র মতো ইয়াওয়ের ক্লায়েন্টের নামে উল্টোপাল্টা কথা বললে মেয়েটা কোর্ট থেকে বেরিয়ে যায়। এতে ইয়াও অনেকটাই বেশি চিন্তিত হয়ে রাতে ওই কেস নিয়ে স্টাডি করছিল। আর কিয়ান ওকে ফোন করলেও ইয়াও তো ফোন ধরে না। তখনই কিয়ান ঘরে লাগানো ক্যামেরা দিয়ে ইয়াওকে দেখছে। আর এটা বুঝতে পেরে কিয়াও একটা কাপড় দিয়ে ওই ক্যামেরাটা ঢেকে দেয়, যাতে কিয়ান সবসময় ওকে না দেখে নিজের কাজ করে। ওদিকে মিং ওর ক্লায়েন্টকে জেতানোর জন্য ইয়াওয়ের ক্লায়েন্টের নামে কিছু খারাপ কথা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ফলে ওই মেয়েটার প্রতিবেশীরা অনেকটাই ক্ষিপ্ত হয়ে ওই মেয়েটার বাড়িতে হামলা করে। ইয়াও এই কথা জানতে পেরে ওই মেয়েটাকে সাহায্য করতে তার বাড়িতে পৌঁছালে সেখানে ওকেও সাধারণ মানুষেরা সবজি দিয়ে আঘাত করতে থাকে। ইয়াও মেয়েটাকে সাহস দিয়ে বলে, যদি তুমি চুপ করে থাকো তাহলে সবাই ভাববে তোমার নামে বলা কথাগুলো সত্যি, তাই তোমাকে লড়তে হবে। ওখানকার লোকেরা তো ইয়াওয়ের ওপর লাল রং অব্দি ছিটিয়ে দিয়েছিল। তবে এর মধ্যেই উজুন আর চেনজি পুলিশ নিয়ে ওখানে পৌঁছে যায়। আসলে মিং চেনজিকে থ্রেট দিতে ও যে ইয়াওয়ের ক্ষতি করবে তা চেনজিকে জানিয়েছিল। ওদিকে কিয়ান যখন ইয়াওয়ের সাথে হওয়া ঘটনার ব্যাপারে জানতে পারে তখনই মিটিং ছেড়ে শহরে ফিরে আসে। আর লয়ার অ্যাসোসিয়েশনের হেডকে হুমকি দিয়ে বলে সে যেন মিং এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়। এরপর ও ইয়াওয়ের সাথে দেখা করলে হঠাৎই ওকে শহরে দেখে ইয়াও অনেক খুশি ছিল। পরের দিন কিয়ান আবারও বিজনেস মিটিং এ শহরের বাইরে চলে যায়, যেখানে লয়ার র্যানকে দেখে বোঝা যায় ও কিয়াওকে পছন্দ করে। পাশাপাশি ইয়াও কোর্টে গিয়ে ওর জামাইবাবু মিং এর কাছে ক্ষমা চেয়ে বলে সে ওর সাথে অনেকটাই খারাপ ব্যবহার করেছে। তাই ইয়াও মিংকে দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে বলে মিং যেন ওকে ক্ষমা করে দেয়। মিং ইয়াওয়ের পরিকল্পনা না বুঝতে পেরে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ক্যানটা ওখানে ফেলে গেলে মিং দেখে ডাক্তাররা এসে ওই ক্যানগুলো নিয়ে যাচ্ছে। অর্থাৎ ইয়াও ওর ক্লায়েন্টের বেবির ডিএনএর সাথে মিং এর ক্লায়েন্টের ডিএনএ ম্যাচ করার জন্য ওই লোকটার লালা স্যাম্পেল নিয়ে নেয়, কারণ ওই লোকটা স্যাম্পেল দিতে অস্বীকার করছিল। এমনকি সে ওই মহিলার সন্তানকে নিজের সন্তান মানতেও রাজি নয়। মিং ইয়াওয়ের ওপর প্রচন্ড রেগে গেলেও ও কিছুই করতে পারে না। রাতে কিয়ান ওর মিটিং শেষ করে বাড়ি ফিরে আসে। ইয়াও ওকে দেখে অনেকটাই খুশি ছিল। আর এখানেই ওদের দুজনের প্রথম কিসটা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ইয়াওয়ের শরীর খারাপ হয়ে গেলে কিয়ান ওকে নিয়ে হসপিটালে যায়, যেখানে কিয়ানের মাও চলে আসে। উনি তো ইয়াওয়ের অনেক কেয়ার করতে থাকে। ইয়াও বাড়ি ফিরে এলে কিয়ান ওর দেখাশোনা করছে। আর কিয়ানের মা ওর জন্য খাবার নিয়ে আসলে কিয়ান তো মাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে মায়ের বকবকে ইয়াওয়ের মাথাটা খারাপ না হয়ে যায়। পরের দিন সকালে কিয়ান ইয়াওয়ের জন্য সবুজ রঙের পোকার মতো দেখতে কিছু একটা রান্না করে। এবার বয়ফ্রেন্ডদের মন রাখতে ইচ্ছে না করলেও ইয়াওকে তা খেতে হয়। কিছুদিন পর ওরা সবাই অফিস থেকে একটা জায়গায় ঘুরতে যাবে। তো ইয়াও কিয়ানের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করার জন্য একটা লাভলি ড্রেস কিনে নেয়। তবে ও যখন প্যাকিং করছিল তখনই কিয়ান ওটা দেখতে পেলে কিয়ান তো জেদ করতে থাকে এখনই ও ইয়াওকে ওই ড্রেসে দেখতে চায়। তো কোনো রকমে ইয়াও ওকে নিজের ঘর থেকে বের করে দেয়। এরপর ওরা সেই লোকেশনে পৌঁছালে ওখানে হোটেল থেকে বলা হয় যারা পায়ে হেঁটে পাহাড়ি রাস্তা দিয়ে সবার আগে হোটেলে পৌঁছাবে তারা ডিলাক্স রুম পাবে, আর যারা সব থেকে লেটে আসবে তাদেরকে থাকতে হবে হোটেলের বাইরে টেন্টে। তো কিয়ান ব্যাপারটা আগে থেকেই জানতো, তাই ও ইয়াওকে নিয়ে আগে যাওয়ার জন্য সবার চোখের আড়ালে একটা শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যাবার সময় অনেক জোর বৃষ্টি নেমে গেলে ওদের দুজনকে একটা জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, যে কারণে ওরা হোটেলের সব থেকে দেরিতে গিয়ে পৌঁছালে কিয়ানকে শেষে টেন্টে থাকতে হয়। সন্ধ্যায় সবাই একসাথে ঘুরতে বেরোলে ইয়াওয়ের যে খাবারটা পছন্দ হচ্ছে কিয়ান সেটাই বসের তরফ থেকে ফ্রিতে অ্যানাউন্স করে দেয়। এরপর ইয়াও ওর কালিগদের সাথে ড্রিঙ্ক করে মাতাল হয়ে ইয়াও ড্রাঙ্ক আছে এটা বুঝতে পেরে কিয়ান ওকে খুঁজতে লেগে পড়ে। ওদিকে ইয়াওয়ের কালিগরাও ওকে খুঁজছিল। কিয়ান গার্ডেনের মাঝে ইয়াওকে খুঁজে পেলে ও কিয়ানকে জড়িয়ে ধরে কিস করতে চায়। আর তখনই ইয়াওয়ের কালিগরা ওখানে চলে আসলে কিয়ান তো হেভি ঘাবড়ে গেছিল। তবে আমাদের মাতাল ইয়াওয়ের তো কোনো দিকেই খেয়াল নেই। ও তো সবার সামনে চিৎকার করে বলে কিয়ান আমার বয়ফ্রেন্ড। তো বসকে এইভাবে দেখে ওখানে থাকা সবারই অবস্থা পুরোই খারাপ। রাতে কিয়ান ইয়াওকে ওর রুমে শুয়ে দিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই ইয়াও
কিয়ানের টেন্টে ঢুকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে আর কিয়ানকে কিস করবে বলে। তো সুইট গার্লফ্রেন্ডের এরকম পাগলামো দেখে কিয়ান তো বেশ খুশি। পরের দিন অফিসের সবাই ইয়াওকে খুব অদ্ভুত নজরে দেখলে ওর তো মনেই নেই আগের দিন রাতে ড্রিঙ্ক করে ও কি কাণ্ডটাই না করেছে। কিছুদিন পর ইয়াওয়ের বাবা ফোন করে ওকে একটা হোটেলে আসতে বলে। ওদিকে কিয়ানের বাবাও ওকে একটা হোটেলে ডাকে, কারণ আজ নাকি সে তার এক স্কুল ফেরোর সাথে কিয়ানের পরিচয় করাবে। ইয়াও আর কিয়ান হোটেলে পৌঁছালে দেখা যায় ওদের দুজনকে হোটেলের একই রুমের অ্যাড্রেস দেওয়া হয়েছে। আর ওই রুমে ঢুকলে ওরা দেখে ওদের দুজনের বাবারা একে অপরের সাথে ঝগড়া করছে। একজন বলছে আমার ছেলে ভালো, তো অন্যজন বলছে আমার মেয়ে। এবার ওরা কিয়ান আর ইয়াওকে একসাথে দেখে তো প্রচন্ড রেগে যায়। যদিও বাবাদের এই লড়াইয়ের মাঝে মায়েরা নিজেদের কাজটা সেরে ফেলে, অর্থাৎ কিয়াও আর ইয়ানকে নিজেদের বউ এবং জামাই হিসেবে একসেপ্ট করে নেয়। তো এই দেখে কিছুক্ষণ পর বাবারা চুপ করে গেলে ওদের ফ্যামিলি ডিনারটা বেশ ভালোই হয়। কিছুদিন পর র্যান কিয়াওয়ের বিজনেস পার্টনার হয়ে ওর অফিসে জয়েন করলে র্যানের অ্যাপিয়ারেন্স দেখে ইয়াও তো বেশ ইমপ্রেস হয়ে যায়। অফিসের সবাই র্যানের ওয়েলকামে ব্যস্ত থাকলেও র্যানের নজর ছিল কিয়ানের দিকে, আর এই বিষয়টা প্রথম থেকেই উজুন ভালোভাবে লক্ষ্য করে। এছাড়াও অফিসে যারা কিয়ানের সম্পর্কের ব্যাপারে না জানতো তারা মনে করছিল হয়তো র্যান আর কিয়ানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। র্যান, উজুন আর কিয়ান একসাথে ল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, আর তখন থেকেই র্যান কিয়ানকে পছন্দ করে। রাতে ইয়াও ওর কালিগদের সাথে ডিনারে গেলে ওরা সবাই ড্রিঙ্ক করছিল। তখনই একজন ইয়াওয়ের আগের দিনে ড্রিঙ্ক করার পর কিয়ানকে কিস করার বিষয়টা নিয়ে ইয়ার্কি শুরু করতেই কিয়ান ওখানে এসে হাজির হয়। ওকে দেখে তো সবাই ঘাবড়ে ওখান থেকে গায়েব হয়ে যায়, আর কিয়ানও ইয়াওকে নিয়ে বাড়ি চলে আসে। ও ইয়াওয়ের কাছে ক্ষমা চেয়ে বলে অফিসের সবাই আমাকে আর র্যানকে নিয়ে কথা বলছে, তুমি প্লিজ এই নিয়ে রাগ করো না। কিছুদিনের মধ্যেই কিয়ান বুঝতে পারে র্যান ওকে পছন্দ করে, তাই ও র্যানকে এড়িয়ে চলতে শুরু করলে র্যানের সন্দেহ হয় হতে পারে কিয়ান আর ইয়াওয়ের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তাই ও এই সত্যি জানতে অফিসের এমন একটা মেয়েকে এই কথাটা বলে যে অফিসের সবার খবর নিয়ে অত্যাধিক গসিপ করত। আর স্বভাবতই মেয়েটা ইয়াও আর কিয়ানের সম্পর্কের কথা অফিসে ছড়িয়ে দিলে অফিসের সবাই ইয়াওকে ছোট করতে শুরু করে। তবে র্যান ওদের বিরুদ্ধে গিয়ে ইয়াওয়ের কাছে ভালো হওয়ার চেষ্টা করছিল। অফিসের এসব কথা জানা মাত্রই কিয়ান অফিসে এসে সবার সামনে ইয়াওয়ের হাতটা ধরে বলে ইয়াও আমার গার্লফ্রেন্ড, তবে ও কোনোদিনই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেনি, বরং আমি ওকে আগে ভালোবেসেছিলাম। তাই আজকের পর থেকে কেউ যেন আমাদের সম্পর্ক নিয়ে ইয়াওকে কোনো কথা না বলে। তবে অফিসের সবাই ওদের সম্পর্কের কথা জেনে যাওয়ায় ইয়াও কিয়ানের টিম ছেড়ে র্যানের টিমে কাজ করতে শুরু করে, যেখানে এই সবকিছুর জন্য মূল দোষী র্যান ইয়াওয়ের সামনে ভালো ব্যবহার করলেও পেছনে ও সবসময় ইয়াওয়ের ক্ষতি চাইতো। র্যান ইয়াওকে উল্টোপাল্টা কাজে সবসময় ব্যস্ত রাখতো, যাতে ও কিয়ানের সাথে সময় কাটাতে না পারে। একদিন কিয়ান আর ইয়াও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে কাজের জন্য ইয়াও আসতে পারে না, ফলে রাতে বাড়ি ফিরে ও সারা বাড়ি অন্ধকার দেখে ভাবে কিয়ান হয়তো রাগ করে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু দেখা যায় কিয়ান ইয়াওয়ের জন্য কেক নিয়ে আসে, কারণ আজ তাদের সম্পর্কের 100 ডে অ্যানিভার্সারি ছিল। এতে তো ইয়াও অনেকটাই খুশি হয়, আর ইয়াওকে খুশি করতে কিয়ান ওর জন্য একটা কাপল নেকলেস নিয়ে আসে। পরের দিন সকালে কিয়াও আবারও বিজনেস ট্রিপের জন্য দেশের বাইরে চলে গেলে র্যান ইয়াওকে সাহায্য করতে ওকে এমন একটা ক্লায়েন্ট ধরিয়ে দেয় যে ক্লায়েন্ট ছিল প্রচন্ড অসভ্য। তবে ইয়াও খুব ভালোভাবে ওই ক্লায়েন্টকে হ্যান্ডেল করছে, যেটা দেখে র্যান সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে ওই ক্লায়েন্টের ফাইল থেকে কিছু কাগজপত্র সরিয়ে দেয়। ফলে পরের দিন ইয়াওকে কোর্টে ওই কেসের ডিফেক্ট করার সময় অনেক সমস্যায় পড়তে হয়, কিন্তু শেষ পর্যন্ত ও কেসটা জিতে যায়। তবে কেস জেতার পরেও কিছু কাগজ মিসিং থাকার জন্য ওই মহিলা অফিসে এসে হাঙ্গামা শুরু করে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে র্যান ইয়াওকে সবার সামনে ছোট করে বলে ওর জন্যই নাকি কিয়ানের বদনাম হচ্ছে, আর ওই অফিসে থাকার যোগ্য নয়। সবার সামনে এরকম অপমান সহ্য করতে না পেরে ইয়াও অফিস ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উজুন ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করলেও ইয়াও কোনো কথাই শোনে না। ইয়াও চলে যাওয়ায় উজুন অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, কারণ কিয়ান ফরেনে যাওয়ার আগে ওকে ইয়াওয়ের খেয়াল রাখতে বলেছিল। তবে কিছুদিনের মধ্যেই কিয়ান ইয়াওয়ের অফিস ছেড়ে চলে যাওয়ার কথাটা জানতে পেরে দেশে ফিরে আসে, আর উজুনের থেকে অফিসে কি হয়েছিল তা শুনে ও উজুনকে বলে পুরো ঘটনার ইনভেস্টিগেশন করতে।
ওদিকে ইয়াও এখন একটা নতুন কোম্পানিতে জয়েন করেছে, যেটা কিয়ানের কোম্পানির থেকে অনেক ছোট ছিল। কিছুদিনের মধ্যেই কিয়ান সেদিন রাতে সিসিটিভি ফুটেজ থেকে র্যানের সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে। আর ও র্যানের কাছে গিয়ে বলে, তুমি এরকমটা কেন করলে? র্যান বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কোনোদিন আমার দিকে ফিরেও তাকাওনি, তাই আমি এর বদলা নিতে ইয়াওয়ের সাথে এমনটা করেছি। কিয়ান তো প্রচন্ড রেগে গেছিল, তো কোনো রকমে উজুন ওকে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে যায়। এরপর কিয়ান ইয়াওকে এসে বলে, তুমি সম্পূর্ণ নির্দোষ, এই সবকিছুর পেছনে র্যান ছিল, ও তোমার ক্ষতি করার জন্য এই কাজ করেছে, তো তুমি আমার অফিসে ফিরে আসতে পারো। কিন্তু ইয়াও ওখানে আর ফিরে আসতে চায় না। ও কিয়ানকে বলে, আমি নিজের পরিচয় তৈরি করতে চাই, আমার ভালো লাগে না সবসময় সবাই আমাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে চিনুক, আমি চাই সবাই আমাকে আমার পরিচয় চিনুক। ইয়াওয়ের এসব কথা শুনে কিয়ান ওকে আর কিছু বলতে পারে না। তবে অফিসে ইয়াও না থাকায় কিয়ান সারাক্ষণ আপসেট থাকতো। যদিও ইয়াওকে অফিসে ফিরিয়ে আনতে না পেরে কিয়ান কিন্তু ওর পিছু ছাড়েনি। কিয়ান সবসময় ওর আশেপাশেই ঘুরে বেড়াতো। ও যখন নিজের নতুন কালিগদের সাথে কোথাও লাঞ্চে যেত, কিয়ান ওর পিছু পিছু ঠিক সেখানেও পৌঁছে যেত। এরপর কিয়ানের কাছে একটা কেস আসে, যার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ইয়াও। তো কিয়ান চাইছিল না ও ইয়াওয়ের সাথে কোনো কেস লড়ুক, যার জন্য ও ইয়াওকে কেসটা ছাড়তে বললে ইয়াও পরিষ্কার জানিয়ে দেয় ও এই কেস ছাড়বে না। এর জন্য কিয়ান অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তো ওদের দুজনের মধ্যে এরকম দূরত্ব তৈরি হচ্ছে দেখে কিয়ান সবসময় অনেক রেগে থাকতো, যার জন্য অফিসের সবাই ওকে অনেক ভয় পায় আর সবসময় ওর থেকে পালিয়ে বেড়ায়। চেনজি এই সব কিছু দেখে একদিন কিয়ানের সাথে দেখা করতে আসে আর কিয়ানকে বলে, তোমাদের মধ্যে যা সমস্যা আছে তা মিটিয়ে নাও, না হলে এই সমস্যা তোমার আর ইয়াওয়ের সম্পর্কটা শেষ করে দেবে। তো চেনজির কথায় কিয়ান একদিন ইয়াওয়ের সাথে দেখা করতে যায়। কিয়াও ইয়ানকে মানানোর অনেক চেষ্টা করে, তবে আমাদের জেদি ইয়াও তার কথা সেভাবে শুনতে চায় না। ও তো শুধুমাত্র কেসের ব্যাপারেই কথা বলছে। তো কিয়ান বুঝতে পারে ইয়াওকে মানানোর একটাই রাস্তা। তো অনেক চিন্তা ভাবনার পর কিয়ান একটা বুদ্ধি বের করে, আর যে কেসে ও ইয়াওয়ের বিরুদ্ধে ছিল সেই কেসটাকে কোর্ট অবধি যেতেই দেয় না, আরও ওই কেসের মীমাংসাটা কোর্টের বাইরেই করে দেয়, যার জন্য ওদের দুজনকে কোর্টে লড়াই করতে হয় না। তো ওই কেস সলভের সাথে সাথে কিয়ান ইয়াওয়ের সাথে ওর সম্পর্কটাও ঠিক করে নেয়। তো বাড়ি ফেরার সময় ইয়াওয়ের পায়ে চোট লাগলে কিয়ান ওকে কাঁধে তুলে নিয়ে আসে। কিয়ান ওকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যায়, যেখানে ও ইয়াওকে বিয়ের জন্য প্রপোজ করলে ইয়াও তো বেশ লজ্জায় পড়ে যায়। কিছুদিন পর কিয়ানের শরীর খারাপ হলে ইয়াও ওর দেখাশোনা করে। তো আবারও ধীরে ধীরে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। তবে ওদের আনন্দের জীবনে অশান্তির ঝড় নিয়ে আসে মিং। মিং সোশ্যাল মিডিয়ায় কিয়ান ও তার কোম্পানির বিরুদ্ধে খারাপ কথা বললে কিয়ান ইয়াওয়ের সাপোর্টে মিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সাথে সাথে চেনজি ও মিং এর বিরুদ্ধে ওর কাছে থাকা সমস্ত প্রমাণ সোশ্যাল মিডিয়ায় রিভিল করে দিলে মিং তো সম্পূর্ণভাবেই ফেঁসে যায়। এরপরই একদিকে চেনজি আর উজুনের মধ্যে সম্পর্কটা সুন্দর হয়, তো অন্যদিকে কিয়ান আবারও ইয়াওকে বিয়ের জন্য প্রপোজ করলে ইয়াও এবার কিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো সবার হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।